নমস্কার, চর্চা দুর্গাপুর, সাথে কৌশিক। আজকের চর্চার বিষয় অধিকারী সাম্রাজ্যের যুবরাজ বা নৃপতি বা পান্তা ভাত খাওয়া জননেতা শুভেন্দু অধিকারী ঠিক কি করবেন, কোথায় যাবে। তার আগে সারা ভারতবর্ষ জুড়ে কয়েকটা বিষয় আলোচিত হচ্ছে, কয়েকটা বিষয়ে ঘুরপাক খাচ্ছে। অবশ্য বাংলার মিডিয়া সেদিকে খুব একটা নজর দেয়নি। রাইফেল নয়, রাইফেল হাতে যে মানুষ, সেই মানুষই যুদ্ধে জয় পরাজয় নির্ধারণ করেন। এখানেই সাম্রাজ্যবাদী সৈন্যবাহিনী এবং জনগণের বাহিনীর মধ্যে মৌলিক পার্থক্য, বলেছেন চারু মজুমদার। তারপরে আরো একটা ছবি দুর্গাপুরকে অনেকটাই কাঁপিয়ে দিয়েছে। মিডিয়ার অজান্তে, মিডিয়ার নজর পড়েনি এদিকে। দুর্গাপুরের শিক্ষিত বেকার যুবকেরা দুর্গাপুর ইস্পাত কারখানায় সেইলের অন্তর্গত, কেন্দ্র সরকারের সেইলের অন্তর্গত দুর্গাপুর ইস্পাত কারখানায় ডিএসপিতে স্থানীয় বাসিন্দাদের, বেকার যুবকদের নিয়োগের দাবিতে ফোরাম তৈরি করেছে এবং তারা পরবর্তীতে লড়াই করবেন। অর্থাৎ শিক্ষিত বেকার যুবকেরা চাইছে দুর্গাপুর ইস্পাত কারখানায় আগে যেমন স্থানীয়দের নিয়োগ হতো, সেইভাবেই এখনো নিয়োগ করতে হবে। তারপরের খবরটা অনেকটাই কাঁপিয়ে দেওয়া খবর। যখন আইএস আইপিএসদের দেখা যায় তল্পি বইতে নেতা মন্ত্রীদের, ঠিক তখন এক কৃষকের ছেলে ডিআইজি পজিশনের লক্ষ্মিন্দর সিং বললেন, I am a farmer first and a police officer later. Whatever position I have got today, it is because my father worked as a farmer in the fields. তিনি পদত্যাগ করেছেন। তারপরের একটা কথা যেটা সারা ভারতবর্ষ জুড়ে উঠেছে, কাজ চাই, দুহাত আছে, কাজ চাই। 40 বছরের সর্বোচ্চ বেকারের রেকর্ড যাদের দখলে, তারা নাকি শুধু বাংলায় 75 লক্ষ চাকরি দেবে। এই চার বিষয়ের মধ্যে বাংলার মিডিয়া জুড়ে একটাই খবর, কে কে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে। এই কে কে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, এর মাঝখানে সূর্যের মতন বিরাজমান পান্তা ভাত খাওয়া জননেতা শুভেন্দু অধিকারী। বাংলার প্রিন্ট মিডিয়া, বাংলার টিভি মিডিয়া, বাংলার ডিজিটাল মিডিয়া সারা দিন ধরে চর্চা চালাচ্ছে তিনি কোথায় যাচ্ছেন, কবে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন। মিডিয়া বলছেন, বড় বড় মিডিয়া বলছে তিনি হয়তো শনিবার অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করবেন। লিফটে না ওঠা বা প্যারাশুটে না নামা 3 দপ্তরের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপিতে যাচ্ছেন, এমনটাই খবর বড় বড় মিডিয়ার মাধ্যমে প্রচার হচ্ছে। আবার অনেকেই বলছেন শুভেন্দু অধিকারী নিজের দল গঠন করবেন, সেই দল বিজেপির সাথে জোট করে নির্বাচনে লড়বেন এবং সেই জোটের পরিপ্রেক্ষিতে বিজেপি এবং শুভেন্দু নতুন দল ক্ষমতায় এলে হয়তো শুভেন্দু মুখ্যমন্ত্রী হতে পারেন কিংবা উপমুখ্যমন্ত্রী হতে পারেন। বড় বড় মিডিয়াগুলোর কথা, তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন কারণ, বা বিজেপির হাত ধরছেন কারণ, তাদের কথায় পান্তা ভাত খাওয়া এই জননেতা, মাঠে ময়দানে এই লড়াই করা এই জননেতার জন্য বুলেট প্রুফ গাড়ি এবং জেড ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে কেন্দ্র সরকার। আর এর মাঝেই বড় প্রশ্ন উঠে আসছে, এই যে 4টে কথা আমি আগে বললাম, 4টে ছবি দিয়ে, এইসব প্রশ্নের মুখোমুখি হতে হবে শুভেন্দু অধিকারী এবং দাদার অনুগামীদের। প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারী কি মমতা বন্দ্যোপাধ্যায়কে আঘাত আনতে পারবেন নির্বাচনে? প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারবেন কি শুভেন্দু অধিকারী? বোধহয় না।
1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করেন কংগ্রেস ছেড়ে। সে সময় কংগ্রেস কর্মী এবং কট্টর সিপিএম বিরোধী মানুষ ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন, কারণ সে সময় প্রয়াত সৌমেন মিত্র, বর্তমানে অধীর রঞ্জন চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নানেরা কংগ্রেস কর্মীদের মনে কখনোই এই বার্তা পৌঁছে দিতে পারেনি তাদের কংগ্রেস বাংলা থেকে সিপিএমকে তাড়াতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাটা বলেছিলেন এবং প্রমাণ করেছিলেন তিনি সিপিএম এর বিরুদ্ধে এককাট্টাভাবে লড়তে পারবেন। কংগ্রেস কর্মীরা এবং সিপিএম বিরোধী মানুষ, মধ্যবিত্ত মানুষ ভোটে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ছিলেন। কিন্তু দেখা যাচ্ছে 1998 থেকে 2011 প্রায় 13 বছর পর তিনি ক্ষমতায় আসেন। তিনি যখন কংগ্রেস ত্যাগ করেন, কেউ তাকে নিরাপত্তার বুলেট প্রুফ গাড়ি দেয়নি বা জেড ক্যাটাগরি নিরাপত্তা দেয়নি, কারণ কেন্দ্রের কংগ্রেস সরকার তার শত্রু, তিনি কংগ্রেস ছেড়েছেন। রাজ্যের সিপিএম তার শত্রু, অর্থাৎ রাজ্য সরকার তাকে নিরাপত্তা দেবে না। মাঠে ময়দানে মার খেয়ে খেয়ে তিনি লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন এবং একটা সময় বিড়াল ইঁদুর ধরবে, বিড়ালের রং দেখে লাভ নেই, এই তত্ত্ব এনে যখন কৃষি জমির ওপর শিল্পের স্বপ্ন বুনতে চলেছিলেন, তখন কৃষক সেই বার্তা বুঝতে না পেরে, আমরা ওরার বার্তা বুঝতে না পেরে, লাইফ হেল করে দেওয়ার বার্তা বুঝতে না পেরে কৃষক মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে এসেছিলেন। মনে রাখতে হবে, এই আলোচনার পূর্বে শুভেন্দু অধিকারী 98 সালের তৃণমূলী নন, তিনি 2000 সালে তৃণমূলে এসেছিলেন, অর্থাৎ 2 বছর পরে পাটিগণিতের অঙ্ক কষে, এবং যাবতীয় আন্দোলন গড়ে উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই। কারণ কট্টর সিপিএম বিরোধী মধ্যবিত্ত শ্রেণী এবং কংগ্রেস কর্মীরা শুভেন্দু অধিকারীকে তাকায়নি, মুকুল রায়কে তাকায়নি, তারা বিশ্বাস করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে, এবং তার পাশে সে দাঁড়িয়েছিল। অর্থাৎ জেড ক্যাটাগরি ছিল না যা শুভেন্দু অধিকারী পেতে চলেছেন। অবশ্য মনে রাখতে হবে, শুভেন্দু অধিকারী পান্তা ভাত খাওয়া নেতা শুভেন্দু অধিকারী, লিফটে না নামা বা লিফটে না ওঠা বা প্যারাশুটে না নামা জননেতা শুভেন্দু অধিকারী মিডিয়ার এই খবরের প্রতিবাদও করেননি, আবার সমর্থনও করেননি। তাই ধোঁয়াশা রয়ে যায় তিনি পেয়েছেন কিংবা পাননি। তবুও মনে রাখতে হবে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারলেন না, কারণ আজকে সবচেয়ে বড় প্রশ্নের মুখোমুখি তাকে পড়তেই হবে। যেমন দুর্গাপুরের মানুষ তাকে প্রশ্ন করবেন, তিনি যেন যদি দুর্গাপুরের মানুষকে প্রশ্নের মুখে পড়তেই হবে, যদি তিনি দুর্গাপুরে কোনোদিন আসেন তাকে প্রশ্নের মুখে পড়তেই হবে। যখন ব্যারেজ বিপর্যয় হয়েছিল, তখন তিনি কেন সেচমন্ত্রী হিসেবে দুর্গাপুরবাসীর পাশে দাঁড়াননি? যখন একটা লোক, একটা যাত্রী অটো বা টোটো বা মিনি বাসে চড়ে যাবে, তখন শুভেন্দু অধিকারীকে প্রশ্নের মুখে পড়তেই হবে, কেন দুর্গাপুরে টাউন সার্ভিস তৈরি হলো না? সারা ভারতবর্ষে, সারা পশ্চিম বাংলায় শুভেন্দু অধিকারীকে মুখোমুখি পড়তেই হবে, কেন রাষ্ট্রায়ত্ত কারখানা বিক্রি হচ্ছে, কেন রাষ্ট্রায়ত্ত কারখানা খুলছে না? শুভেন্দু অধিকারী এবং তার দাদার অনুগামীদের প্রশ্নের মুখে পড়তেই হবে, কেন এএসপি কে বিলগ্নীকরণ করা হবে, কেন ডিএসপি তে বিনিয়োগ হবে না, কেন এইচএফসি হিন্দুস্তান ফার্টিলাইজার খোলা হবে না, কেন এমএমসি খোলা হবে না? এই প্রশ্নের মুখে শুভেন্দু অধিকারীকে প্রশ্নে পড়তেই হবে। তখন কি উত্তর দেবেন? অর্থাৎ বিজেপির হাত ধরলে বাংলায় তিনি শুধু মমতাকে শত্রু করছেন না, সাথে সাথে বাম এবং কংগ্রেস জোটকেও শত্রু করছেন। অর্থাৎ দুটো দিক থেকে তাকে আক্রমণ করা হবে। অন্তত মৌখিকভাবেও সিপিএম এবং কংগ্রেস তাকে আক্রমণ করবে। হয়তো এটা হতে পারে তিনি
তিনি হয়তো এটা হতে পারে, তিনি যেখানে যেখানে প্রার্থী দেবেন বিজেপি সেখানে সেখানে প্রার্থী দেবে না, বিজেপি যেখানে যেখানে প্রার্থী দেবে তিনি সেখানে প্রার্থী দেবেন না। কিন্তু তৃণমূল তো প্রার্থী দেবে, বাম কংগ্রেস তো প্রার্থী দেবে। তাকে প্রশ্নের মুখে পড়তে হবে, কৃষক কেন দিল্লিতে ঠান্ডায় মরছে আর প্রধানমন্ত্রী কেন আম্বানির নাতিকে দেখতে যাচ্ছেন, কৃষকদের সাথে যাচ্ছেন না? তাকে প্রশ্নের মুখে পড়তে হবে, জিডিপি কেন নামলো? এই প্রশ্নের উত্তর শুভেন্দু অধিকারীর দিকে ছুটে আসবে। মৌখিক হলেও বামেরাও এই প্রশ্ন করবেন। অর্থাৎ এই প্রশ্নের মুখে যদি ভাগ করে দেওয়া হয় বাংলার জনগণকে, স্বাস্থ্য সাথীর লাইনে দ্বারা বাংলার জনগণ মমতার হাত থেকে যে উন্নয়নের বার্তা পেয়েছেন বা যে সুযোগগুলো পেয়েছেন তা তারা মনে রাখবেন। সাথে মনে রাখবেন, দুর্গাপুরের বুকে, বাংলার বুকে কেন্দ্র সরকার 18টা সাংসদ নিয়েও কোনো উন্নয়ন করেননি। ঠিক সেই জায়গায় বামেরাও কিন্তু আঙুল তুলবে শুভেন্দুর প্রার্থীর দিকে, বামেরাও আঙুল তুলবে বিজেপির প্রার্থীর দিকে। তখন কি জননেতা উত্তর দেবেন? প্রশ্নটা দাদার অনুগামীদের। একবার দাদার অনুগামীরা প্রশ্ন করুন, যারা আজকে জন্মদিন পালন করছেন কারা তারা? কট্টর তৃণমূল? না, তারা বামপন্থী ঘরের, পরিষ্কার ভাষায় বলতে গেলে সিপিএম ঘরের অধিকাংশ ছেলে। কারা তারা? তারা 16 সালের দল বদল করা তৃণমূল, অর্থাৎ তারা আবার দল বদল করতে পারেন। মানুষের সামনে লকডাউনের সময় চাঁদা তুলে রাজ্যের ক্ষমতায় থাকার দৌলতে বা ব্যবসায়ীদের কাছ থেকে থাকার দৌলতে চাঁদা তুলে খাবার বিলি করা যায়, কিন্তু শিক্ষিত বেকার যুবকের সামনে বলা যায় না ট্রেন, প্ল্যাটফর্ম, রেল, কারখানা বিক্রি করা বা কারখানা বন্ধ করা। কেন্দ্র সরকারের হাত ধরলে শুভেন্দু অধিকারী তখন বেকার যুবকের কাছে এই প্রশ্নটাই তুলে দেবেন, কেন 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 কারখানা করল না, আমি কাজ করব কোথায়? দাদার অনুগামীরা যতই বলুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারলেন না শুভেন্দু অধিকারী, কারণ তার সেই কলিজার দমই নেই। তিনি যদি বিজেপির হাত ছেড়ে বিজেপিকে সমালোচনা করে কট্টর বিজেপি বিরোধী হয়ে ময়দানে নামতেন, তবে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারতেন। কিন্তু তিনি হতে পারলেন না, কারণ তিনি লক্ষণ শেঠের নাম করলেন, তিনি বিনয় কুমারের নাম করলেন, কিন্তু করলেন না দিলীপ ঘোষের নাম। যখন বাংলায় একটাও কারখানা খোলে না, তখন শুভেন্দু অধিকারী কি করছেন? দুর্গাপুর যখন কাঁদছে জলের জন্য, তখন শুভেন্দু অধিকারী কি করেছেন? দাদার অনুগামীরা বলতে পারেন। তারা যা কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে থাকার সুবাদে করেছেন। দল থেকে বেরিয়ে গিয়ে তাদের যদি বুকের পাঠা থাকতো, তারা দল থেকে বেরিয়ে গিয়ে এক কথায় জনগণের নেতা বলে তারা দাঁড়াতে পারতেন। বিশ্বাস করুন, তাদের পাড়ার, তাদের পাশের বাড়ির লোকটাও এদেরকে জিজ্ঞাসা করবে না তুমি কোন দলে আছো। কারণ 2016 সালে তারা চলে গেছিল, বা 2016 সালের পরে কোনো কারণে তারা দলে এসেছিল। পুরসভার ভোট, পঞ্চায়েত ভোট, এগুলোতে যদি মমতার দিকে আঙুল তোলা যায়, সাথে সাথে শুভেন্দুর দিকেও আঙুল তোলা যায়। বাংলায় একটা প্রবাদ আছে, অপরের দিকে একটা আঙুল তুললে নিজের দিকে 3টে আঙুল থাকে। তাহলে সে সময় 19 সালের পর 20 সালের প্রথম দিকে শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী। আমি চর্চা দুর্গাপুরে কথা দিচ্ছি, সেসব ভিডিও আপনাদেরকে পরে শোনাবো এক এক করে। কিন্তু এখন শুধু ইঙ্গিত রাখছি যে শুভেন্দু অধিকারী কি করছেন। হয়তো তিনি নীতিশ কুমারের মতন জোট করবেন, না হয় মুকুল রায়ের মতন বিজেপিতে যোগ দেবেন।
তবে তারও ভয় আছে, কারণ দিলীপ ঘোষের নেতৃত্ব মেনে আরএসএসের অঙ্গুলি হেলনে তিনি যদি দ্বাদশ প্লেয়ার হয়ে যান ভোটের পরে, তাহলে কি হবে? মমতা তো মমতাতেই থাকবেন, কারণ তিনি প্রথম থেকেই ছয় হাঁকাচ্ছেন বিজেপি বিরোধী বলে, এবং মানুষ তাকে বিজেপি বিরোধী ভাবে। অভিষেক কি করলো বা কি করলো না বড় কথা নয়, কারণ অভিষেকের দিকেও যেটা আছে সেই আঙুলটা শুভেন্দুর দিকে উঠবে, কারণ বাম এবং কংগ্রেস প্রশ্ন তুলবে শুভেন্দু অধিকারী তো তিনটি দপ্তরের মন্ত্রী ছিলেন, তার ব্যর্থতা সাফল্য নিয়ে কাটাছেড়া হবে। তখন অর্থাৎ অভিষেকের দিকে আঙুল উঠলেও, মমতার দিকে আঙুল উঠলেও, ববি হাকিমের দিকে আঙুল উঠলেও, তৃণমূলের দিকে আঙুল ওঠার সাথে সাথে শুভেন্দুর দিকেও আঙুল উঠবে, কারণ ইতিহাসকে বদলে ফেলা যায় না, ইতিহাসকে মুছে ফেলা যায় না। নমস্কার, চর্চা দুর্গাপুর আবার পরের দিন।